ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। এখন এই রাজ্যের যাবতীয় সমস্যা এই মুহূর্তে ওই তথাকথিত তোমাদের লোকেদের নিয়ে, তাদের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ। এবং সেই অভিযোগের ছবিটা ঠিক কি রকম? 3 তলা এসি বসানো বাড়ি, তিনি ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন একেবারে ঝড়ের গতিতে। পেশায় ব্যস্ত ডাক্তার, ক্ষতিপূরণের টাকা ঢুকছে বিদ্যুৎ গতিতে। আর সত্যি সত্যি ঘূর্ণিঝড় যাদের মাথার ওপর ছাদটুকু কেড়ে নিয়েছে, তাদের কাছে পৌঁছচ্ছে না টাকা। নিঃসন্দেহে মারাত্মক অভিযোগ। এবং এর পাশাপাশি আরেকটা অভিযোগ, যেটা দিল্লি থেকে স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করলেন, যে গরিব কল্যাণ যোজনা পরিযায়ী শ্রমিকদের জন্য, সেই যোজনার ক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্রকে নাকি তথ্য বা তালিকা পাঠাচ্ছে না। আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। অমিতবাবু বলছেন যে ভারতবর্ষের অর্থমন্ত্রী সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এই রাজনৈতিক চাপানুতরে আমরা আসবো, কিন্তু তার আগে গত সপ্তাহে দেখিয়েছি, এই সপ্তাহ শুরু করতে হচ্ছে ত্রাণের যে বিচিত্র চিত্র দিয়ে। সত্যি বিস্ময়কর এবং দুর্ভাগ্যজনক। দেখুন, পাশাপাশি দুটো ছবি দেখুন। প্রথমটি তৃণমূল পঞ্চায়েত সদস্যের 3 তলা বাড়ি, বাড়িতে এসিও আছে, অথচ বাবার নামে ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের টাকা পেয়ে গিয়েছেন তিনি। আর তাঁরই পাড়ার বাসিন্দার বাড়ির এই হাল হলেও ক্ষতিপূরণের টাকা পাওয়ার সৌভাগ্য হয়নি, এমনটাই অভিযোগ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে এমনই দুর্নীতির অভিযোগ সামনে এসেছে হাওড়ার ডোমজুর বিধানসভার মাকড়দহ 1 নম্বর পঞ্চায়েত এলাকা থেকে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিলন করুরির বাবা মিহির করুরির নামে ক্ষতিপূরণ বাবদ 20,000 টাকা ঢুকেছে ব্যাংক অ্যাকাউন্টে। আমার ওপরে যে অ্যালবেস্টারের ছাদ আছে, চাল উড়ে ওদের বাগানেতে পড়েছিল, সেই নিয়ে আমার ছেলে ছিলাম বিবেচনা করে মানে আবেদন করেছে। ওই একই পাড়ার বাসিন্দা ছবি নস্কর। তেঁতুল গাছ পড়ে একচালা ঘরের ছাদ ভেঙেছে, বর্ষার মধ্যে প্লাস্টিকের ছাউনি ভরসা, কিন্তু সরকারি ক্ষতিপূরণ কি পেয়েছেন? পঞ্চায়েত অফিসে 2 বার করে জমা দিয়েছি। কি জমা দিয়েছে? ওই কাগজপত্র সবকিছু জেরাস করে সব ফিল আপ করে জমা দিয়েছি, কিন্তু এখনো আজ অবধি আমি কিছু পেলুম না। ঘূর্ণিঝড়ে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তারা কেন ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন? পুরো বিষয়টি নিয়ে আজব যুক্তি দিয়েছেন পঞ্চায়েত প্রধান। ভিডিও থেকে যখন আমফান ঝড়ের লিস্ট আছে, সেই লিস্টের গাইডলাইনে ছিল না যে প্রকৃত ক্ষতিগ্রস্ত কারা আর বেসিক ক্ষতিগ্রস্ত কারা, কাকে আমি দিতে পারি কাকে আমি দিতে পারি না। এবার আমরা যেগুলো পাইনি তাদের জন্য আমরা শর্টিং করছি, মানে সরকারি স্টাফ দিয়ে তাদের বাড়ি বাড়ি ডোর টু ডোর খোঁজ খবর নেওয়া হবে, নিয়ে লিস্ট তৈরি করা হবে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য স্বর্ণলতা হালদার। তৃণমূলের পঞ্চায়েত সমিতির এই সদস্যার স্বামী পেশায় চিকিৎসক। তিনিও বাড়ি সারানোর জন্য 20,000 টাকা সরকারি অনুদান পেয়েছেন, অথচ তিনি আবেদনই করেননি। আমাদের ভুলবশত হয়ে গেছে, জমা দিয়ে দিয়েছি। না, প্রথমে তো জানতেন যে ভুলটা? না, ভুলটা এবারে সদস্যরা চেক আপ করে নিয়ে গেছে অঞ্চল থেকে, হয়েছে সেটা দলীয় ভাবে পড়ে গেছে, ঢুকে গেছে, সেই জন্য আমরা বলি তাহলে তুলে দিতে হবে, যখন তুলে দাও। শুধু এরকম আপনারই হয়েছে নাকি দলের এরকম অনেকের? অনেকের হয়েছে। আর তৃণমূল নেত্রীর ঢিল ছোঁড়া দূরত্বে থাকা বৃদ্ধা শকুন্তলা ভান্ডারী, তাঁর বাড়ির অবস্থাটা একবার দেখুন। পুরকাইত ঝেরি গ্রামেই আমরা এসে পৌঁছেছি এবং এখানে দেখতে পাচ্ছি শকুন্তলা ভান্ডারী, যিনি বয়স্ক বৃদ্ধা, ঘূর্ণিঝড়ের দিন অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। এসে যখন দেখলেন ঘরের ভেতর এই যে দেওয়ালটি রয়েছে, সেই মাটির দেওয়াল পড়ে গিয়েছিল, পরে যে চাল ছিল সেই চালও ভেঙে যায়, অ্যাজবেস্টার ভেঙে যায়, এবং কোনো রকমে একটা তিনি পলিথিন জোগাড় করেন এবং জোগাড় করে সেই রকম ভাবে ঘরের মধ্যে তিনি দিন যাপন করছে। টাকা পয়সা সাহায্য পেয়েছেন? কিছু পাইনি বাবা, ওই একটা ত্রিপল পেয়েছি, আর কিচ্ছু পাইনি। ওই মেয়েরা দেয়, যে হচ্ছে বোনেরা যাক, বোনেরা কলকাতা কাজ করে কিছু দেয়, ওই তাই কোনো রকমে। আর টাকা পাই, বিনা পয়সা চাল পাই, ওই তাই খাচ্ছি ধরে এনে। এই অ্যালবেস্টার ভেঙে গেছে বলা হচ্ছে, আমার বাড়ি সার্ভ করতে ঢোকেনি, লোক পথেতে ঘুরে চলে যাচ্ছে, লোক ঢোকেনি, সার্ভ করতে নেই। একটা জিনিস চাওয়া হচ্ছে, বলে তোমরা কি আমার ভোট দিয়েছো, তোমার দেবো। তিরপল ওই ঝগড়া করে বলতে, ঝগড়া করতে একটা তিরপল দিয়েছে, আর টাকা পয়সা কিচ্ছু দেয় না, আমাদের কিচ্ছু দেয় না। তৃণমূল পরিচালিত নামখানা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র নামখানা ব্লকের নাদাভাঙায় তার দোতলা পাকা বাড়ি,
শাসক দলের এই নেতার ছেলের নামেও 20,000 টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। আমার বাড়ির আমার অজান্তে আমার ছোট ছেলের নামে কি করে নামটা গেছে জানতে পারার সঙ্গে সঙ্গে সেটাকে আমি নামখানা বিডিওকে বলেছিলাম যে আপনি তো আমাকে বলতে পারতেন যে আপনার বাড়ির থেকে একটা নাম এসে গেছে। এই এলাকাতেই থাকেন মৃৎশিল্পী বেনিমাধব কয়াল। গত 1 মাস ধরে প্রতিবেশীর বাড়ির সামনে ত্রিপল খাটিয়ে সপরিবারে থাকছেন, অথচ কোনো সরকারি অর্থ সাহায্য জোটেনি বলে অভিযোগ। তো নেতারা তো আমাকে আশ্বাস দিচ্ছে, এই তোমার ডকুমেন্ট দাও, এই তোমার পূর্ণাঙ্গ ক্ষতি টাকা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুলবুলে ঝড়ে ওইভাবে ক্ষতি হয়ে গেছিল, তারপরে তখন কাজ টাজ চলতো, যাই কোনো রকম তৃণমূল পরিচালিত উত্তর 24 পরগনার দেগঙ্গায় তৃণমূলের বন ও ভূমি কর্মাধ্যক্ষ সুব্রত বসুর নামও জড়িয়েছে অনিয়মের অভিযোগে। হাদিপুর ঝিকরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জামালপুর গ্রামে বাড়ি তাঁর, পাশেই থাকেন আত্মীয়। আত্মীয় বলতে না, জাঠতুতো করতো কাকা সম্পর্কে হয়। আর না, 3টে ঘরের মধ্যে 3টে ঘরই আমার টিনে শেষ। সেই পরিমাণে এই সব দেয়াল ভেঙে গেছে। এখনো পর্যন্ত আমার ডিজিটাল নম্বরে প্রথমে 0 নম্বর, তাও ভুল দিয়ে আমার টাকা আসেনি। 1 মাস 1.5 মাস হয়ে গেল, আমি 30,000 টাকা খরচ করেছি, আমি ক্ষতিপূরণ পাইনি। এখন পার্টিকুলার ভাই না বললেও অন্যান্য নেতারা আমার মুখ বন্ধ করার জন্যে আমাকে দরখাস্ত করতে বলেছিল, কিন্তু আমার যেহেতু ক্ষতি হয়নি সেহেতু আমি এই ক্ষতিপূরণ নেওয়ার দাবিদার নই, বরং আমার বদলে অন্য কোনো ক্ষতিগ্রস্ত যদি এই ক্ষতিপূরণ পায় তাহলে আমি খুবই আনন্দ পাব। যদিও দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সুব্রত। আত্মীয় হয় বলতে কেমন আত্মীয়? আমার জ্যাঠার কেউ হচ্ছে ছেলের ছেলের ছেলে, এরকম হচ্ছে দূরের কাকা জ্যাঠার ছেলের ছেলে এরা, এবং তারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, এবং তাদের টোটাল কাউ টিনের চাল উড়ে গেছে, আপনারা সমস্ত দেখেছেন। যদি কোনো ক্ষতিগ্রস্ত ছাড়া অন্য কোনো পরিবার পেয়ে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি তার টাকা রিফান্ড। ঘূর্ণিঝড়ে সরকারি সাহায্য দেওয়া নিয়ে রাজ্য জুড়ে উঠেছে দুর্নীতির অভিযোগ। তা নিয়ে সর্বদল বৈঠকের দিন কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কোন রকম কোনো মানুষের বঞ্চনা আমাদের সরকার সহ্য করবেন না, এবং যদি ইন্ডিভিজুয়ালি কেউ মনে করে তার নিজের স্বার্থে কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসন যেন বিডিও অফিসে সবার লিস্ট আনিয়ে দেয়, এবং যদি কোনো মানুষ দেখে যে আমার নামটা নেই বা আমি ডিপ্রাইভ হয়েছি, যদি কেসটা জেনুইন হয়, তাহলে কিন্তু বিডিওকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই কেসগুলো আমাদের কাছে আমাদের নলেজে নিয়ে আসবে। কিন্তু তারপরেও বিভিন্ন জেলা থেকে তৃণমূলের জনপ্রতিনিধিদের নাম অনিয়মে জড়িয়েই যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ, সুনীত হালদার ও জয়দীপ হালদার, এবিপি আনন্দ। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন তৃণমূলের সমীর চক্রবর্তী, বিজেপি সায়ন্তন বসু, পার্থপ্রতিম বিশ্বাস। আমি সমীর দাকে দিয়ে শুরু করবো। সমীর দা, কোথা থেকে শুরু করব আর কটা দেখাবো প্রশ্ন হচ্ছে সেটাই। গত সপ্তাহে দেখাতে হয়েছিল, হাওড়ার ডোমজুড়ের ছবিটা দেখালাম, 3 তলা এসি লাগানো বাড়ি ক্ষতিপূরণের টাকা পেয়ে যাচ্ছেন। মহিষাদল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রভাব খাটিয়ে নিজের মা এবং 4 জন ভাইকে ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন। আর সেই 4 জন ভাইয়ের মধ্যে 2 ভাই মহিষাদলের বাসিন্দাই নন, থাকেনই না। আর সেই মহিষাদলে তার পাড়ার যার খড়ের চালটা উড়ে গেছে, তিনি একটা ত্রিপল পাচ্ছেন না, ক্ষতিপূরণের টাকার জন্য হাহুতাশ করছেন। এই ছবি। এর পাশাপাশি মারাত্মক অভিযোগ সেই নন্দীগ্রাম থেকে তৃণমূলের ক্ষমতায় আসার ক্ষেত্রে যে নন্দীগ্রামের ভূমিকা অনস্বীকার্য, যে মারাত্মক অভিযোগ যে 20,000 টাকার 5,000 টাকা কাটমানি হিসেবে দিতে হচ্ছে, 25% টাকা। আমি জানি না, দল তো নিঃসন্দেহে কঠোরতম ব্যবস্থা নিচ্ছে, আপনি বলবেন যে আরো আমরা নেব, কিন্তু এটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা, একদম স্বজন পোষণের নামে সরাসরি দুর্নীতি। সমীর চক্রবর্তী, আপনার সময় শুরু এখন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বললেন, যেটা আপনি দেখালেন শুরুতেই, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। সুমনবাবু, এখানে আমি আপনাকে বলে রাখি, পশ্চিমবাংলায় 3,341টা গ্রাম পঞ্চায়েত আছে। তার সর্বমোট সদস্য সংখ্যা 48,649, 48,649। কিছু কিছু জায়গায় এই জিনিস ঘটেছে এবং মারাত্মক অন্যায়। দল তার জন্য যা ব্যবস্থা নেওয়ার গ্রহণ করছে, কিছু লোককে অলরেডি তাড়িয়ে দিয়েছে, শোকজ করেছে, আরও ব্যবস্থা নেওয়া হবে। যার জন্য সর্বদলীয় বৈঠক মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ডেকে একটা কমিটিও করে দিয়েছেন, গত মাসের 24 তারিখ, এই মাসেরই 24 তারিখে। সেখানে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে সিপিএমের সুজন চক্রবর্তী বা অন্যরা রয়েছেন, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, তৃণমূলের পার্থ চ্যাটার্জি, সবাইকে নিয়ে তারাও বিষয়টা খতিয়ে দেখবেন
এবং পরিষ্কার নির্দেশ দিয়েছেন বিডিও এবং পুলিশ অফিসারদের, থানার ওসি বা আইসিদের, যে এই জিনিস বরদাস্ত করা যাবে না। একজন মানুষও যারা ক্ষতিগ্রস্ত, ত্রাণ প্রত্যেককে দিতে হবে। আর যারা এই যেগুলো বলছেন যে 3 তলা বাড়ি, এয়ার কন্ডিশন লাগানো যারা ক্ষতিপূরণ পেয়েছেন, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কিছু মানুষ এর মধ্যেই টাকা ফেরত দিয়েছেন, আমি এটাও বিশ্বাস করি যে টাকা ফেরত দিলেই পার পাওয়া যাবে না, তারপরও তাদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, একদিকে মুখ্যমন্ত্রী চাইছেন, তিনি কিন্তু চাইছেন প্রশাসনিক স্তর থেকে এসডিও, ডিএম, বিডিওদের মাধ্যমে এবং আইসিদের মাধ্যমে সঠিকভাবে যারা যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে ত্রাণটা পৌঁছক। এবং প্রকাশ্যে তিনি সাংবাদিক সম্মেলন করে গত 24 তারিখে বাংলার মানুষের জন্য বলেছেন, যারা ত্রাণ পাননি কিন্তু ত্রাণ পাওয়ার যোগ্য যারা, তারা অবিলম্বে বিডিও অফিসে নিজেদের নাম দাখিল করুন বা থানার আইসিদের কাছে নিজের নাম নথিভুক্ত করুন, সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। আবার সুমনবাবু একটা কথা আপনাকে বলছি, যে একদিকে কষ্ট করে সমীরবাবু দুটো বক্তব্য, এক, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, দল ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসনিক সর্বোচ্চ স্তর থেকে সদিচ্ছার অভাব নেই। আমি সায়ন্তন বসুর কাছে আসব, তার সঙ্গে তৃণমূলের আরেকটা অভিযোগ যোগ করে দেব। সায়ন্তনবাবু, তৃণমূল বলছে যে ঘূর্ণিঝড়ের 2 দিন পর প্রধানমন্ত্রী এলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শন করলেন এবং 1000 কোটি, প্রাথমিকভাবে 1000 কোটি টাকা বরাদ্দ করলেন, বললেন কেন্দ্রীয় টিম ঘুরে দেখে রিঅ্যাসেস করবে এবং সেই সমীক্ষা অনুযায়ী, তাদের রিপোর্ট অনুযায়ী আবার পরবর্তী সময় টাকা রিলিজ করে দেবে। এটা ফ্যাক্ট যে রাজ্যকে ইতিমধ্যেই 1000 কোটি টাকা দেয়া হয়েছে। রাজ্যের দাবি 1 লক্ষ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, তারপর ওই 1000 কোটির পর একটা পয়সাও রাজ্য পায়নি। শান্তনবাবু, আপনার সময় শুরু এখন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে 1000 কোটি টাকা, সেই টাকা লুট হয়ে গেছে। প্রধানমন্ত্রী টাকা পাঠিয়েছেন মানুষের জন্য, মানুষের কাজে লাগার জন্য, সেই টাকাটাই লুট হয়ে গেল। তাহলে 1 লক্ষ কোটি টাকার প্রশ্ন আসছে কোথা থেকে? একজন দেখলাম তৃণমূলের প্রতিনিধি বলছেন যে ভুল হয়ে গেছে, ভুল করে এসে গেছে টাকা। আচ্ছা, এই ভুল করে টাকাটা তো আমার আপনার বাড়িতে আসে না, সুমনদার বাড়িতে তো কখনো ভুল করে ত্রাণের টাকা ঢোকে না। কেন তৃণমূলের পঞ্চায়েত নেতার বাড়িতেই টাকাটা ঢুকে যাচ্ছে, তৃণমূলের জেলা স্তরের নেতার বাড়িতে ঢুকে যাচ্ছে? আমার তৃতীয় প্রশ্ন সেটা হচ্ছে, বা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যেখানে মানুষের কাছে যখন গেছি এই আমফানে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করতে, মানুষ বলছেন, কাউন্সিলর বলছে, পঞ্চায়েত প্রধান বলছে আমাকে এত টাকা দিতে হবে, তবে আমি তোমাকে টাকা দেব, তোমার নাম লিস্টে তুলব। তো আমি বিডিওকে গিয়ে বলবো যে তোমার নাম লিস্টে তুলতে, অর্থাৎ একটা ভাগ বাটোয়ারার প্রক্রিয়া চলছে। আমার চতুর্থ কথা হচ্ছে যে লোকসভাতে কোনো বুথে বিজেপি জিতেছে, কোনো ওয়ার্ডে বিজেপি জিতেছে, কাউন্সিলর বলছেন পয়সা তোমাদের দেওয়া যাবে না, কারণ তোমরা ক্ষতিগ্রস্ত হতে পারো, কিন্তু বিজেপিকে তোমরা ভোট দিয়েছো, তার জন্য তোমরা পাবে না। শুধু তৃণমূলের 3 তলা বাড়ি, অনুজ পাণ্ডে ছিল সিপিএমের আমলে, ডালিম পাণ্ডে ছিল সিপিএমের আমলে, এখন অজস্র অনুজ পাণ্ডে, অসংখ্য ডালিম পাণ্ডে, তারা এখন 3 তলা বাড়ি, এসি লাগানো গাড়িতে ঘোরেন, তারা ত্রাণের টাকা পাচ্ছেন, আমফানের টাকা পাচ্ছেন। আমার পঞ্চম প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে আপনারা এবিপি আনন্দের পর্দায় লাইভ দেখিয়েছেন, উনি বলেছেন এত বাড়ি বানিয়ে দিয়েছি, এত ঘর করে দিয়েছি, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসে, বাংলায় নাম পরিবর্তন হয়ে যায় বাংলা আবাস যোজনা, কোথাও কোথাও আমার বাড়ি, সেই টাকা দিয়ে বাড়ি তৈরি যদি হয় তাহলে এত বাড়ি ধ্বংস হলো কি করে? এত ইটের বাড়ি, এত টালির বাড়ি, এত মাটির বাড়ি আসলো কোথা থেকে? আমার ষষ্ঠ প্রশ্ন, আয়লা হয়েছিল সিপিএম সরকারের শেষের দিকে। সায়ন্তন বাবুর 5 দফা প্রশ্ন শুনলাম, এবার দ্রুত আর কয়েকটা ঘটনা জেলা থেকে দেখিয়ে নেব। একজনের অভিযোগ তো মারাত্মক, যে ক্ষতিপূরণের টাকা তো আসেইনি, উল্টে ব্যাংক ফ্রড হয়েছে, অ্যাকাউন্ট থেকে যে টাকা ছিল সেই টাকার একটা অংশ চলে গেছে। পাশাপাশি নন্দীগ্রামের মারাত্মক অভিযোগ বললাম, যে ক্ষতিপূরণের টাকা থেকে নাকি কাটমানি দিতে হয়েছে 25% টাকা। আর উত্তর 24 পরগনার আরও মারাত্মক, এক পুরো এলাকার মানুষ, তিনি পাশের পুরো এলাকা থেকে টাকা পয়সা পেয়েছেন। সত্যি, আবার বলছি, এ চিত্র বড় বিচিত্র। দেখুন।
ঘূর্ণিঝড়ে বাড়ির ক্ষতি হয়েছে, কোথাও আবেদন জানিয়েও পাচ্ছেন না ক্ষতিপূরণের 20,000 টাকা, আবার কোথাও নেতারাই পকেটে পুরেছে ক্ষতিপূরণের টাকা। এমন অভিযোগ তো নানা জেলা থেকে উঠে এসেইছে। কিন্তু এরই মধ্যে মারাত্মক অভিযোগ করলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বিরুলিয়ার বাসিন্দা সৌরভ জানা। সৌরভ জানার বাড়ির টিনের চালা ঘূর্ণিঝড়ে উড়ে গেছে। তার অভিযোগ, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হরিপদ মান্নার কথা শুনে সাদা কাগজে টিপছাপ দিয়েছিলেন। পরে দেখেন সরকারি ক্ষতিপূরণের টাকা পাওয়া তো দূরের কথা, উল্টে তাঁর অ্যাকাউন্টের কিছু টাকাই নাকি গায়েব হয়ে গিয়েছে। মমতা দিদি যে টাকাটা পাঠিয়েছে ও টাকা আমার মেসেজ এসেছে আমার কাছে, কিন্তু টাকা ঢুকেনি। একদিনকার সন্ধ্যার সময় এসে বললো, সৌরভ তোমার টাকা ঢুকে গেছে, আমাকে 5,000 টাকা দিতে হবে। হ্যাঁ বলে এটা আমাদের এখানে যে সুপারভাইজার ওই বলেছে, নাম কি নিখিল জানা, বলে হাত ধুয়ে আমাকে বলে আধার কার্ডের নাম্বারটা দাও। আধার কার্ডের নাম্বারটা দিলাম। আধার কার্ডের নাম্বারটা দিতে ও কি করছে, আমার কাছ থেকে টিপসই নিয়ে নিল। টিপ নিতে আমার অ্যাকাউন্টে যে 13,765 টাকা ছিল ওখান থেকেই 5,000 উঠে গেল। ও টিনের চাল উড়ে গেছে এবং অসহায়, ওই বাড়িতে দুজন ব্যক্তি বাস করে, 2 ভাই, তাতে আমি ওকে দিয়েছি। দিয়েছেন বলতে ও বলছে যে তার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা তুলে নেওয়া হয়েছিল। আমি ও সৌরভ জানা যদি বলে আমার সামনে, তিনি এখনো কোনো টাকা পাননি বলছে। আমি জানি না। তৃণমূল নেতা এই কথা বললেও খোদ তারই বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তারই দলের নেতা। দুর্ভাগ্য, ওই কেবলমাত্র একটা বুথে অভিযোগ এসেছে যে এই মানুষকে টাকা পাইয়ে দেওয়ার নাম করে 5,000 টাকা নিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ওদের কাছে পৌঁছে গেছি, ওরা আমার কাছে স্বীকার করেছে। আমাদের নেতা আমি মেঘনাথ বাবুকে বলেছি, এই নিয়ে প্রতিবাদ করার পরেও কিন্তু আমি দলের সভাপতি হিসাবে, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, আমি বিডিওর কাছেও লিখিত কমপ্লেনটা করেছি। এমনকি ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ বিলি ঘিরেও উঠেছে সেই কাটমানির অভিযোগ। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া অঞ্চলের বাসিন্দা গীতা শীতের অভিযোগ, ভাঙা ঘর সারানোর 20,000 টাকা পেতে 5,000 টাকা কাটমানি দিতে হয়েছে তাকে। 20,000 টাকা দিয়েছিল, ওরা 5,000 টাকা আগে কেটে নিয়েছে, টিপস হয়ে নিয়ে গেলে তারপরে আমরা 15,000 টাকা তুলেছি। 5,000 টাকাটা কারা কেটে নিল? পঞ্চায়েত কেটেছে, ওরা কোন দল পাঠিয়েছে বলে কেটেছে। নেই, তারা কোন দলের জানেন? টিএমসি করে। শুধু কাটমানিই নয়, এক পুরসভার এলাকার বাসিন্দা অন্য পুরসভা এলাকা থেকে ক্ষতিপূরণের টাকা হস্তগত করেছেন বলেও অভিযোগ উঠেছে। দেবশ্রী দাস রায়ের খোঁজে আমরা এসেছিলাম উত্তর ব্যারাকপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডে। এই ঠিকানা থেকেই গারুলিয়া পুরসভায় দেবশ্রী দাস রায় ঘূর্ণিঝড়ের জন্য ক্ষতিপূরণ নিয়েছিলেন, কিন্তু বাড়িতে আসার পর বাড়ির কোনো সদস্যই এ ব্যাপারে মুখ খুলতে চাননি। উত্তর 24 পরগনার গারুলিয়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের লেনিন নগরের এই টালির চালার বাড়িটি শ্যামল দাসের। তার দাবি, বাড়ির অন্য 2 অংশে দেবশ্রী এবং সুরজিৎ দাস নামে আরো 2 আত্মীয় থাকেন। 3 জনেরই নাম উঠেছে ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায়, কিন্তু সেই দেবশ্রী কোথায়? ওই বাপি বাড়ি গেছেন। ওই বাড়িতেও নেই, এই বাড়িতেও নেই। না, বাপি বাড়ি গেছেন। এখানে এখন কি আছে? এরা ফাঁকা ঘর। উত্তর ব্যারাকপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের শরৎনগর এলাকার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছই আমরা, কিন্তু দেবশ্রী দাসের খোঁজ মেলেনি। দেবশ্রী কোথা থেকে? পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বেতকুণ্ডু পঞ্চায়েতের প্রধান মধুমিতা দাস হালদারের বিরুদ্ধেও উঠেছে স্বজন পোষণের অভিযোগ। মধুমিতা দাস হালদারের বাপের বাড়ি এটি। ঝড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল। অভিযোগ, তা দেখিয়েই পরিবারের 5 সদস্যের নামে মোট 1 লক্ষ টাকা পাইয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। দল থেকে আমাদেরকে এতটা ক্ষমতা দেয়নি যে আমরা প্রভাব খাটিয়ে কিছু করব। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। অভিযোগটা কয়েকজন একদম সক্রিয় বিজেপি দল করে, তারা অভিযোগটা আনার জন্যই অভিযোগ করেছে। এটা যেভাবেই তদন্ত হোক, যেই আসুক, সেটা একেবারে দেখতেই পারে। পঞ্চায়েত প্রধানের বাড়ির কাছেই থাকেন দিনমজুর অরুণ দাস। ঘূর্ণিঝড়ে খড়ের চালার বাড়ি ক্ষতিগ্রস্ত, অথচ 1 টাকাও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। ঝড়ে তো একদম অবস্থা খারাপ, এই পেপার দিয়ে কোনো রকমের রয়েছে আর কি। আপনি কোনো ক্ষতিপূরণ পান? না, কোনো ক্ষতিপূরণ পাইনি। ক্ষতিপূরণের জন্য আবেদন করেছিলেন? আবেদন করেছি, এখন পাইনি। আবাস যোজনা ঘরও? না না। কিভাবে থাকেন এইরকম একটা ঘরে? এরকম পরিস্থিতি এখনো তো 32 বছর এখানে পড়ে আছে। উত্তর 24 পরগনার বনগাঁর ঘাটবাঁওর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য মানুষ ভট্টাচার্যের বিরুদ্ধে এক ক্ষতিগ্রস্তের নামে 20,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল। তিনি এদিন বিডিওর কাছে গিয়ে টাকা ফিরিয়ে দেন। বিটন চক্রবর্তী ও সমীরণ পাল, এবিপি আনন্দ।
আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSumonde দ্রুত মন্তব্য পাঠান। আমি কয়েকটা মন্তব্য এই অনুষ্ঠানে লাইভ নেওয়ার চেষ্টা করব। পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসব। পার্থবাবু, আপনি শুনলেন সায়ন্তনবাবু ইতিমধ্যেই কটাক্ষ করে দিয়েছেন। আপনি স্কেল আর কোয়ান্টিটি দুটো নিয়েই ডিবেট করতে পারেন, কিন্তু ফ্যাক্ট এটা যে বামফ্রন্ট আমলের শেষের দিকে, বিশেষ করে 2009-এর আয়লার পর, এই দলের রং দেখে ত্রাণ বন্টনের অভিযোগ বামফ্রন্টের বিরুদ্ধে উঠেছিল। সিপিএম না হলে ত্রাণ পাওয়া সম্ভব ছিল না, এই অভিযোগ কিন্তু 2009-এর পরও শোনা গেছে। পার্থবাবুর সময় শুরু এখন। সুমনবাবু, আসলে কি হয়, আমরা দেখেছি যে দুধে জল মিলিয়ে বিক্রি করা ওটাকে বলা হয় চুরি, আর জলে দুধ মিশিয়ে যদি বিক্রি করা হয় সেটা দুধ বলে, সেটাকে বলা হয় ডাকাতি। ফলে ত্রাণে হচ্ছে, যদি দেখেন যে এরকম ডাকাতি হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ খুব বেশি আমাদের মনে হয় স্বাধীনতার পর দেখেছে বলে মনে হচ্ছে না। ত্রাণ এক্ষেত্রে আমি সবসময় বলবো যে এটা আসলে মানুষের একটা রাইট, ন্যায্য অধিকার, এটা অনুকম্প নয় কোনো শাসক দল বা সরকারের। এবং সেখানে দাঁড়িয়ে এই প্রযুক্তি নির্ভর উপায়ে 6000 কোটি টাকা হরিণ লুট হলো যেভাবে, এটাও বলছি স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে কখনো হয়নি। আমি এই কারণের জন্য বলছি যে আগের দিন আপনি দেখিয়েছিলেন যে মানুষজনের চাপে পড়ে কান ধরে উঠবস করছেন একজন পঞ্চায়েতের সদস্য। এ দৃশ্য বামফ্রন্টের আমলে আপনাকে কখনো দেখতে হতো না বা হবেও না, যে এই কারণের জন্য যে যদি কান ধরে উঠবসের দৃশ্যটা হচ্ছে এই ধরনের বেনিফিশিয়ারিদের নিয়ে দেখানো হয়, তাহলে গোটা রাজ্যে গ্রামে গ্রামে দেখতে পাবেন প্রায় যোগব্যায়াম হচ্ছে, এত লোককে কান ধরে উঠবস করতে হচ্ছে যদি সত্যি সত্যি তাদের সরকার হচ্ছে ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে। আমি বলছি যে এই রকম অবস্থা কেন হয়েছে, এর একটা কারণ হচ্ছে যে আমি আপনাকে বলতে পারি যে যদি যে দুর্নীতির মধ্যে দিয়ে পঞ্চায়েত, মানে লুটের ভোটে যদি পঞ্চায়েত হয়, ত্রাণেও হচ্ছে সেই লুটটা থাকবে, এটা একটা অভ্যেসে পরিণত হয়ে যায় মানুষের। ইটস এ পার্ট অফ হিজ ফিচার। এবং আসলে এই ব্যবস্থাটা শাসক দল টিকিয়ে রাখতে চায়, এবং এই লুটের ব্যবস্থা আছে বলেই এরা কিন্তু টাকা খেয়ে হজম করে দিব্যি রয়ে যাচ্ছে। কাটমানি ফেরত দেওয়ার কথা যখন বলা হয়েছিল আজ থেকে 1.5-2 বছর আগে, আর সমীরবাবু বললেন যে কাটমানি ফেরত দিয়েছেন এরকম একজন মানুষের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, আমি খুব খুশি হব দেখতে পেলে, একজনও নেই। আমি এই কারণের জন্য বলছি যে এখানে দাঁড়িয়ে এবং তলার দিকে নিচু তলায় যে এখানে পঞ্চায়েত, পুলিশ, প্রশাসন, বিডিও, এসডিও সব মিলে এই গোটা ব্যবস্থাটা ঘুম ধরিয়ে ফেলেছে, এবং যার জন্য কোনো ক্রস চেক নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো স্বচ্ছতা নেই। মানুষের টাকা, পাবলিক মানি যেভাবে 9-6 হচ্ছে, আমি বলবো এ কখনো হয়নি। এ হচ্ছে যে বাম, প্রফুল্ল সেন এসব বলে আপনারা আলোচনা করতে পারেন, মানুষের অভিজ্ঞতায় বলতে পারি এ হচ্ছে নজিরবিহীন দুর্নীতি, এবং প্রযুক্তি নির্ভর ঢঙে এই নজিরবিহীন দুর্নীতিও পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর সম্ভবত এত বড় এটাই প্রথম। বেশ, পার্থপ্রতিম বাবু বলছেন নজিরবিহীন দুর্নীতি। আমি দ্রুত একবার সমীর চক্রবর্তীর কাছে যাব। 2011-র আগে চুরি হতে পারে, কিন্তু এখন ডাকাতি, পার্থবাবু বলছেন, মানবেন? সুমনবাবু, কিছুদিন আগেই আপনাদের এই এবিপি আনন্দে একটা সার্ভে আপনারা করে দেখিয়েছিলেন। তাতে কিন্তু আপনারাই দেখিয়েছিলেন যে সাধারণ মানুষের রায় হচ্ছে যে আয়লার দুর্নীতি অনেক বেশি হয়েছিল। আমি কোনো দুর্নীতিকে ডিফেন্ড করছি না, এখন যেটা হচ্ছে তাকে আমি ডিফেন্ড করছি না, আমি তীব্র ভাষায় নিন্দা করছি। কিন্তু আপনাদের যে সার্ভে রিপোর্ট কিছুদিন আগে আপনারা দেখিয়েছেন এই এবিপি আনন্দে, তাতে কিন্তু আপনারা দেখিয়েছেন আয়লায় দুর্নীতি অনেক বেশি পার্সেন্টেজ দেন দিস টাইম। এবার আবারও বলে দিই, আমি কিন্তু ডিফেন্ড করছি না, একটা চুরিও যাতে না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ও চায়, তৃণমূল কংগ্রেসও চায়, আমরাও চাই। কিন্তু এই যে শুরুই করেছিলাম, সার্ভের কথা বললেন বলে যোগ করছি, এই সার্ভের যে কথা আপনি বলছেন 8 থেকে 12 তারিখ, তখন তো ত্রাণের ক্ষতিপূরণ তা নিয়ে দুর্নীতি, বিক্ষোভ কিছুই আসেনি, যার ফলে সেই সার্ভে সেই মুহূর্তে মানুষের মনোভাবের সঙ্গে আজকে দাঁড়িয়ে মনোভাবটা তুলনা করবেন? সেইটাকে আমি টানলাম। তাহলে শোভনবাবু আরেকবার সার্ভে করে সেই রিপোর্টটা আসা উচিত। তার কারণ এটা তো ঠিক 50টা, 100টা, 150টা, 200টা জায়গায় দুর্নীতি হয়েছে, কিন্তু সমস্ত পশ্চিমবাংলায় 3341টা পঞ্চায়েতে এই দুর্নীতি হয়েছে আমি মানতে বিশ্বাস করি না, এবং এটা আমি মানবও না। তার মানে কি যে একজনও, আপনি বলছেন দুর্নীতিটাও আলটিমেটলি রাজ্যের হিসেবে বিচ্ছিন্ন ঘটনা। শান্তনবাবু, বিচ্ছিন্ন ঘটনা, সার্বিক ছবি এটা নয়, সমীরবাবু দাবি করছেন। না, আমার কথা হচ্ছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন বিধায়ককে বলেছিলেন, আপনাদের টিভির পর্দাতেই আমি দেখেছিলাম, যে 75% রাখুন, 25% পার্টিকে দিন। সে বিবৃতি চাইলে আজকে আবার আপনারা দেখাতে পারেন। আমি হয়তো পার্সেন্টেজের হিসাবে ভুল বলতে পারি বা কিছু ভুলভাল হতে পারে, কিন্তু সংখ্যাটা ওরকমই ছিল। দ্বিতীয় যে কথা আমি বলতে চাই, আমি আগে বলতে গেছিলাম, সময়ের অভাবে বলতে পারিনি, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে
আয়লা যখন হয়েছিল 5,500 কোটি টাকা ডক্টর মনমোহন সিংয়ের সরকার দিয়েছিলেন বাঁধকে বাঁধার জন্য, অর্থাৎ কংক্রিটের বাঁধ তৈরি করার জন্য। একটা কংক্রিটের বাঁধ হয়নি। আজকে বসিরহাট বা সাগরের বিস্তীর্ণ জায়গা ঝড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জায়গায় জায়গায় টাকা এভাবে লুট হয়ে গেল। তৃতীয় বক্তব্য আমার সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সে টাকাটা তো বাম আমলে যারা এসেছিল। নেতা কর্মী আছে 2009 সালে আয়লা, তারা যদি যেটা আমাদের পার্থদা বললেন পার্থবাবু যে লুট হয়ে গেছে, মনমোহন সিংহ টাকা দিয়েছিলেন, সে টাকায় বাঁধ তৈরি হয়নি, তার ফল 9 বছর পরে এখনো পশ্চিমবঙ্গকে ভুগতে হচ্ছে। পার্থপ্রতিম বিশ্বাস, এটা একদম সত্যের অপলাপ। এই কারণের জন্যই যে বাঁধ তৈরি হয়নি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তখন জমি আন্দোলনের রাজনীতি। ওখানে বাঁধ যখন বাঁধতে যাওয়া হয় সেখানে ধারাবাহিকভাবে ওই বাঁধের জমিটুকু সেটাকে আটকানোর জন্য ন্যারো পলিটিক্যাল ইন্টারেস্টে তারা সেখানে মুভ করে গেছেন। আর আজকের যেটা ওরা বলছেন যে বিচ্ছিন্ন ঘটনা, আমি আপনাকে আবার বলবো যে হিমশৈলের থিওরি 80% হচ্ছে যে বরফ সমুদ্রের তলায় থাকে, 20% ওপরে উঠে থাকে। আপনাদের ক্যামেরায় যেটুকু আসছে সেটা হচ্ছে 20%। বাকিটা এই কারণের জন্যই বলছি এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। হলে আমি খুশি হতাম একজন রাজ্যের মানুষ হিসেবে, যে এই কারণে যে আপনি এই যে ফুডের সেক্রেটারি, আপনি ত্রাণে খাদ্যের সেক্রেটারিকে আপনাকে বের করে দিতে হয়েছে। অফলাইন দুর্নীতি যেটা আপনারা করে যাচ্ছিলেন রেশনে, আমি বলছি যে এই যে অনলাইন অফলাইন এই দুর্নীতি আজকের ঘটনা নয়, পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে হচ্ছে। এবং সেই কারণে বলছি ত্রাণ আর একটা বাড়তি সুযোগ করে দিল লকডাউনের আবহে, যেটা বন্ধ ছিল ইকোনমিতে, সেটা হচ্ছে এই কাঠমানি নেওয়া আসা। আমি বললাম আনলক যখন হলো, আমি বলছি এই নন্দীগ্রামেও এই কাঠমানি নেওয়ার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেটা আনলক 1-এ যারা কাঠমানি নেন তাদের প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচের জন্য এই কাণ্ডটা শুরু হয়েছে। এবং আমি বলছি যে এটাই তৃণমূল দলের কিন্তু সবচেয়ে বড়। আমি পরের প্রসঙ্গে যাব, আমি দ্রুত তার আগে যে দর্শকরা কয়েক হাজার মানুষ এই মুহূর্তে মন্তব্য পাঠাচ্ছেন, আমি কয়েকটা মন্তব্য পড়ে নেব। শঙ্খদীপ বিশ্বাস তিনি লিখছেন, গরিব মানুষকে বঞ্চিত করে পকেট ভরানোর খেসারত সামনের ভোটে দিতে হবেই। শুভদীপ মুখোপাধ্যায় লিখছেন, গরিবের দুমুঠো অন্ন আর মাথা গোজার ঠাঁই নিয়ে এত বিতর্ক, এত রাজনীতি। স্বাধীন ভারতের এই রূপ দেখার জন্যই কি মুক্তির মন্দির ও সোপানতলে শত শত প্রাণের বলিদান হয়েছিল? দীপঙ্কর দাস লিখছেন, শাসক দলের ছোট থেকে বড় কেউ কেটা হয় তাহলে তাদের দাপট যে কি তা একমাত্র অসহায় গ্রামের গরিব মানুষই জানে। সায়ন্তন চট্টরাজ লিখছেন, তৃণমূল সরকার মানুষকে সাহায্যের যে আপ্রাণ চেষ্টা করছে তাতে জল ঢেলে দিচ্ছে গুটি কয়েক লোক। অরিন্দম বসু লিখছেন, বাপরে এসি লাগানো বাড়িতেও ত্রাণ লাগে, কবে যে পরিত্রাণ পাবে জনগণ। শেখ আতাউল লিখছেন, তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে যারা টাকা লুট করছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিজয় কর লিখছেন, ত্রাণ দেওয়ার নামে যারা ফায়দা তুলছে তাদের থেকে পরিত্রাণ কে দেবে। কমলেশ মজুমদার লিখছেন, এই সব কারণেই শুধু টাকা বরাদ্দ হয় কিন্তু গরিবের হাতে কিচ্ছু পৌঁছয় না। আবির চক্রবর্তী লিখছেন, এই সব লোকেদের জন্য খেটে খাওয়া মানুষগুলো বঞ্চিত হয়, পাকা বাড়ি থাকা সত্ত্বেও গরিবের টাকা হাত পেতে নিতে লজ্জাও করে না। আমি দ্রুত এবার গরিব কল্যাণ যোজনা প্রকল্প নিয়ে বিতর্কে আসব। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল বলেছেন যে রাজ্য তথ্য দেয়নি, তালিকা দেয়নি। আজকে রাজ্যের অর্থমন্ত্রী বললেন তিনি সম্পূর্ণ অসত্য কথা বলছেন, তার কারণ একেবারে দিনের দিন সেই তথ্য দেয়া হয়েছে। আমি এই নিয়ে আমার অতিথিদের কাছে বিতর্কে আসবো, কিন্তু তার আগে প্রতিবেদন। নির্মলা সীতারামন কি বলেছিলেন, আজকে উত্তরে অমিত মিত্র কি বললেন, কেন্দ্রের অর্থমন্ত্রী বনাম রাজ্যের অর্থমন্ত্রী। দেখুন, बंगाल के सरकार कोई डेटा केंद्र सरकार को नहीं दिया। Data was given to the central government. তার মানে কি তিনি এত বড় মিথ্যে কথা বললেন? ত্রাণ দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে তুলকালাম পরিস্থিতি। তার মধ্যেই পরিযায়ী শ্রমিক ইস্যুতে ফের সংঘাতে জড়ালো কেন্দ্র এবং রাজ্য। বাকযুদ্ধের ময়দানে এবার অর্থমন্ত্রী বনাম অর্থমন্ত্রী। লকডাউনে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য 50,000 কোটি টাকার গরিব কল্যাণ প্রকল্প চালু করে মোদী সরকার। 20 জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সারা দেশের মধ্যে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয় 116টি জেলার 25,000-এরও বেশি পরিযায়ী শ্রমিককে। কিন্তু এই তালিকায় নেই পশ্চিমবঙ্গের কোনো জেলা। তৃণমূল যখন এই নিয়ে বারবার বঞ্চনার অভিযোগ তুলছে, তখন রবিবার ভার্চুয়াল র্যালি থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পাল্টা দাবি করেন, বাংলা পরিযায়ী শ্রমিকদের কোনো তালিকায় পাঠায়নি। प्रधानमंत्री जी इसके ऊपर 2, 3, 4 मीटिंग रखने के बाद, हर राज्य से डेटा कलेक्ट करने के बाद माइग्रेंट वर्कर्स के लिए
उनको उधर ही को उधर रोजगार मिलना है, इसके लिए एक अच्छा सा स्कीम लॉन्च करने के लिए प्लान किया। उसमें भी बंगाल में से कोई नहीं है। क्यों कोई नहीं है? बंगाल के सरकार कोई डेटा केंद्र सरकार को नहीं दिया। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই অভিযোগপত্র পাঠ খারিজ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। 23শে জুন, আমি ডেট দিয়ে বলছি, 23শে জুন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে চিঠি এলো যে তোমরা আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটা দাও যে কতজন মাইগ্রেন্ট ওয়ার্কার্স কোন ডিস্ট্রিক্টে পৌঁছেছে। 7 PM 7টার মধ্যে রেসপন্স ডিস্ট্রিক্ট ওয়াইজ পাঠিয়ে দেওয়া হলো। 25 তারিখে আবার চিঠি এলো যে না, এবারে ডিস্ট্রিক্টের আরো নিচে ব্লক লেভেলের ডেটা আমাদের দাও। সেম ডে ডেটা ওয়াজ গিভেন টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তার মানে কি তিনি এত বড় মিথ্যে কথা বললেন? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের পাশাপাশি রবিবার আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির প্রসঙ্গও টেনে আনেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। आयुष्मान भारत हर एक गरीब वर्ग के लिए एक बहुत बड़ा वरदान है। उनके मेडिकल खर्च के लिए कम करने वाले हैं। पैसा ना दो, पेपर कुछ ना दिखाओ, आइडेंटिटी कार्ड कुछ ना दिखाओ, सीधा जा करके आप इलाज ले सकते हैं हॉस्पिटल से। उसका खिलाफ करते हो दीदी। किसान के लिए प्रधानमंत्री किसान सम्मान योजना आएगा। बहुत सारे किसान के लिए 8 करोड़ से ज्यादा किसान के लिए उनके खाते पर पैसा जाता है। ममता दी, आप इसको भी विरोध करते हो। আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে পশ্চিমবঙ্গ নিজে থেকেই শরিক হয়নি। বদলে স্বাস্থ্য সাথী এবং কৃষক বন্ধু নামে দুটি প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে 2 হেক্টরের কম জমি রয়েছে এমন কৃষকরা বছরে 6,000 টাকা করে পান। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে কৃষক পরিবারকে বছরে 2 কিস্তিতে মোট 5,000 টাকা দেওয়া হয়। এছাড়া 18 থেকে 60 বছর বয়সী কৃষকের মৃত্যু হলে পরিবার 2 লক্ষ টাকা পায়। আচ্ছা, এই কিষাণ সম্মান নিধির মধ্যে কিন্তু ভাগ চাষির কোনো রোল নেই। যাদের জমি নেই তাদের কোনো রোল নেই। পশ্চিমবঙ্গের স্কিমে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু স্কিমে এক দিয়েছেন অ্যাসিওর্ড ইনকাম 5,000 কোটি, 5,000 টাকা 2 ভাগে ভাগ করা। কেন্দ্রের আয়ুষ্মান ভারত এবং রাজ্যের স্বাস্থ্য সাথী দুটি প্রকল্পেই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা মেলে। এই দুই প্রকল্প নিয়ে বারবার চর্চায় জড়িয়েছে কেন্দ্র এবং রাজ্য। मोदी जी आयुष्मान भारत योजना लेकर आए, 50 करोड़ भारतीयों के जीवन में एक नया उजाला आया। 5 लाख रुपए तक का स्वास्थ्य का पूरा खर्चा आज नरेंद्र मोदी सरकार उठा रही है। मगर बंगाल को इसका फायदा नहीं मिलता है क्योंकि मोदी जी लोकप्रिय न हो जाए इसके डर से ममता दीदी आयुष्मान भारत योजना को बंगाल की धरती पर उतारना नहीं चाहती। मैं पूछना चाहता हूं ममता दीदी से, क्या बंगाल के गरीब का अधिकार नहीं है? সেন্ট্রাল গভর্নমেন্ট মাঝে মাঝেই বলে আমার কি যেন প্রোগ্রামটার নাম আয়ুষ্মান, কেন হচ্ছে না? আয়ুষ্মান তো তুমি 40% দিতে, আমাকে 60% দিতে হতো। তো আমি সেটা না করে আমি 7.5 কোটি, আর সেটাও মাত্র 1.5 কোটি লোকের কাছে যেত, আর আমি 7.5 কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছি স্বাস্থ্য সাথী 5 লাখ টাকা করে দিয়ে, এবং আমাদের ট্রিটমেন্ট হচ্ছে বিনা পয়সায়। পর্যবেক্ষকদের একাংশের মতে বিধানসভা ভোটের আগে গরিব ভোট ব্যাংকে হাতে রাখতে মরিয়া তৃণমূল বিজেপি দুপক্ষই। ফলে ভোট যত এগোবে দরজার পারদ ততই চড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দীপক ঘোষ, এবিপি আনন্দ। বিতর্কটাকে যদি একটা বাক্যে বলতে হয় তাহলে দিচ্ছে না নাকি নিচ্ছে না। জোকস অ্যাপার্ট, রাজ্যের অর্থমন্ত্রী বলছেন কেন্দ্রের অর্থমন্ত্রী অসত্য কথা বলছেন এবং তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। কেন? অমিত মিত্রের দাবি যে কেন্দ্র সরকারের তরফ থেকে 23শে জুন তথ্য চেয়ে পাঠানো হয় এবং 23 তারিখই সেই জেলা ভিত্তিক তথ্য পাঠিয়ে দেওয়া হয়। তারপর 25 তারিখ ব্লক স্তর থেকে ব্লক স্তর ধরে ধরে তথ্য চাওয়া হয়, ওই 25 তারিখেই সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ নির্মলা সীতারামন তালিকা এবং তথ্য না দেওয়ার যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। সায়ন্তন বসুর কাছে যাব। সায়ন্তন বাবু, আপনার সময় শুরু এখন। দেখুন, প্রথম কথা হচ্ছে
যারা তথ্য পাঠানোর কথা বলছেন তারা সংখ্যা পাঠিয়েছেন, নাম কোথায় পাঠিয়েছেন, নামের সঙ্গে ডিটেলস কোথায় পাঠিয়েছেন। আমফানে যেমন দুর্নীতি হয়েছে এখানেও তো দুর্নীতি হবে। আমার মালদা জেলায় দিয়ে দিলেন 7,000 সংখ্যা বা 27,000 সংখ্যা, হবিবপুর ব্লকে দিয়ে দিলেন 7,000 সংখ্যা। সংখ্যা চাওয়া হয়নি, নাম চাওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিক কারা? নবান্ন একটি পোর্টাল করেছিল, যারা পরিযায়ী শ্রমিক তাতে তারা রেজিস্ট্রেশন করাবে, সেই রেজিস্ট্রেশনের সমস্ত নাম ভারতের রেল বোর্ডের কাছে যাবে। সেই অনুসারে রেল পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালাবে, সেই ব্যবস্থা হয়েছিল। নবান্ন থেকে ভারতের রেল বোর্ড পরিযায়ী শ্রমিকদের কোনো তালিকা পাননি। রেল তার জন্য মুখ্যমন্ত্রী প্রথম দিকে চাইতেনই না যে অন্য রাজ্য থেকে এখানে ট্রেন আসুক পরিযায়ী শ্রমিক নিয়ে, পরে রেল জোর করে ট্রেন চালিয়েছে। এখান থেকে যদি সংখ্যা দেওয়া হয় একটা দুর্নীতি তৈরি হবে। যেমন আমফানে আপনি দেখালেন, নাম এবং ডিটেলস চাওয়া হয়েছিল, সেই নাম এবং ডিটেলস এখনও ভারত সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকার জমা দেয়নি, পাঠায়নি, তারা করেনি। আয়ুষ্মান ভারত নিয়ে যে কথা বারবার বলা হচ্ছে, আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথীর টাকা পান, অনেকেই পান, যদি পান তো ভালো হচ্ছে, কিন্তু বহু মানুষের পেতে অসুবিধা হচ্ছে। দুটো প্রতিদ্বন্দ্বী নয়, দুটো পরিপূরক হতে পারে। আজকের এই সংকটের সময় একটা মানুষ যদি 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী পান, আর একটা মানুষ যদি 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারতের টাকা পান, তাহলে পশ্চিমবঙ্গ সরকার বলে আমাদের কাছে টাকা নেই। তাদের ওপরও টাকার যে প্রেশার, যে খরচের প্রেশার, সেটা কম হয়। আয়ুষ্মান ভারতকে ঢুকতে না দেওয়ার পেছনে কি রাজনীতি আছে সেটা তৃণমূলকে বলতে হবে। কৃষকদের ক্ষেত্রে অমিতবাবু বলছেন ভাগ চাষিরা পান না, তাদের অসুবিধা কি? যারা পান তাদের দিন, যে 6,000 টাকা যারা পাচ্ছেন তাদেরকে দিন। আপনারা 5,000 টাকা দিচ্ছেন, আরো 6,000 দিন না, তা তো সে 11,000 পাবে। মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার, মানুষকে বঞ্চিত করার যে মানসিকতা, শুধু আমি সমীর চক্রবর্তীর কাছে যাব। সমীরবাবু, আপনি দেখলেন যে শুধুমাত্র গরিব কল্যাণ যোজনা প্রকল্পের আওতায় এই বিতর্ককে রাখতে চাইছেন না সায়ন্তন বসুরা, তারা বলছেন তার সঙ্গে আয়ুষ্মান ভারত, বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা এবং প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, যেটা 6,000 টাকা প্রতি বছর ছিল, এখন কোভিডের সময় 8,000 টাকা হয়েছে। এই দুটো প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার যেহেতু এই দুটো প্রকল্পে সায় দেয়নি, সেহেতু বাংলার গরিব মানুষ এবং কৃষকরা বঞ্চিত হচ্ছে। এবং সায় না দেওয়ার কারণটা রাজনৈতিক বলে বিজেপির দাবি। তারা বলছেন এটায় সায় দিলে বিজেপির জনপ্রিয়তা বাড়বে, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বাড়বে, তাই বেঁকে বসেছে তৃণমূল কংগ্রেসের সরকার। সমীরবাবু, আপনার সময় শুরু এখন। মহামতি গোখলে একটা কথা বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আর এই বিজেপি সম্বন্ধে বলবো, হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে, আফটার 2 years সেন্ট্রাল বিজেপি থিংস। 2013 সালের 1 অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করলেন। সেই দেখা দেখি টুকলি করে নরেন্দ্র মোদীর সরকার 2015 সালে বেটি বাঁচাও বেটি পড়াও। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করলেন। আর তার টুকলি করে, নকল করে, ওই যে 2018 সালে চালু হলো, কজনকে নিয়ে? 50 কোটি মানুষ, ভারতবর্ষের 130 কোটি মানুষ, 40%-এরও কম, 40%-রও কম মানুষ সেই স্বাস্থ্যবিধির আওতায় আসছে। আর পশ্চিমবাংলায় যেটা স্বাস্থ্যসাথী কার্ড, 7.5 কোটি মানুষ, পশ্চিমবাংলার জনসংখ্যা 9.5 কোটি ধরলে 80%-এর ওপরে সুমনবাবু। সুতরাং এ তো টুকলিবাজির সরকার। মমতা ব্যানার্জি আজ যা করেন, এরা 2 বছর পরে সেইটাকে নকল করে তাই করেন। কন্যাশ্রীর বেলা তাই করেছেন, স্বাস্থ্যসাথীর বেলা তাই করেছেন। তাহলে কোনটা ওনাদের মস্তিষ্ক প্রসূত নতুন প্রকল্প ভারতবর্ষের মানুষকে রিলিফ দিয়েছে আমায় বলুন তো? এরই মধ্যে তো আমি বলছি, স্বাস্থ্যসাথীর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার 7.5 কোটি মানুষকে তার ব্যবস্থা করে দিয়েছে, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। আর এরারা বলছেন 50 কোটি মানুষ, মানে ভারতবর্ষের মোট জনসংখ্যার 38% মানুষ। আর মমতা ব্যানার্জি করেছেন 80% মানুষের বেশি। তাহলে কি পশ্চিমবাংলার মানুষ রাজি আছেন তো যে 80% মানুষকে বিসর্জন দিয়ে 38% মানুষকে রিলিফ দেওয়া? এটা কি রাজি আছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন, এই যেটা গরিব কল্যাণ রোজগার অভিযান নিয়ে চলছে, এটা অমিত মিত্র যা বলার বলেছেন দায়িত্বহীন কণ্ঠে। তিনি তো সরাসরি নির্মলা সীতারামনকে মিথ্যাবাদী বলেছেন, ঠিকই করেছেন। তার কারণ হচ্ছে 20 জুন প্রধানমন্ত্রী এই লিস্টটা পেলেন কি করে?
যেদিন উনি ডিক্লেয়ার করলেন গরিব কল্যাণ রোজগার অভিযান, এই যে 116টা জেলার নাম, এই তালিকাটা তো কই পশ্চিমবাংলার কাছে চাওয়া হয়নি। তার কারণ শুধু দেখুন, উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, বিহার। সমীরবাবু, আপনার সময় শেষ, ডেফিনেটলি পরেও আবার আপনার কাছে আসার চেষ্টা করব। আমি পার্থবাবুর কাছে যাব। পার্থবাবু, আমি যদি এই বিতর্কে না ঢুকি যে কে আগে ভেবেছে কে পরে ভেবেছে, কারটা অরিজিনাল কারটা টুকলি, আমি যদি এইভাবে দেখি যে একজন গরিব মানুষ, একজন গরিব কৃষক, তিনি কেন্দ্রেরও সুবিধে পেলেন, রাজ্যেরও সুবিধে পেলেন, স্বাস্থ্যসাথীরও সুবিধে পেলেন, আয়ুষ্মান ভারতেরও সুবিধে পেলেন, কোনো বিরোধ আছে কি? চালের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে মানুষের কাছে একদিকে রাজ্য সরকার, তারাই নোডাল এজেন্সি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তাদের চালও পাচ্ছে, আবার রাজ্যের চালও পাচ্ছে। আমি বলছি গরিব মানুষের কাছে কেন্দ্র এবং রাজ্য প্রত্যেকে, বিশেষ করে এই রকম একটা কঠিন সময়, অর্থনীতির এরকম একটা কঠিন সময়, কোভিডের দিক থেকে এরকম একটা কঠিন সময়, যদি কেন্দ্র রাজ্য দুজনেরই সুবিধে পায়, অসুবিধে কি আছে? পার্থবাবু, আপনার সময় শুরু এখন। আপনি যথার্থ বলেছেন সুমনবাবু। সমস্যাটা হচ্ছে যে মানুষ যদি কেন্দ্রের বা রাজ্য সরকারের থেকে সুবিধা পান, সেটা তো মানুষের সুবিধা। এবার যারা টাকাটা দিচ্ছে তাদের সুবিধা কিসে হয়, সেই রাজনীতিটাও আপনাকে কষতে হবে। অর্থাৎ কেন্দ্রের সরকার তারা ভাবছেন হচ্ছে যে এই টাকাটা দেওয়ার পর আমি নিট রিটার্ন কী পাবো, এবং রাজ্যের সরকারও ভাবেন সেই একই পথে যে আমি টাকাটা খরচ করছি, ভোটে তার প্রতিদান কি আসবে। এবং এইটার জন্য এই আকচাকচিতেই হচ্ছে যে শেষমেশ এই প্রান্তিক মানুষ এই দুটো অনুদান থেকেই প্রায় বঞ্চিত হওয়ার জায়গায় যায়, যেটা স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে এবং কেন্দ্রের এই প্রকল্পের ক্ষেত্রে আমাদের হয়েছে। আমি বলছি যে সত্যি কার আমলের প্রকল্প টুকলি করে হয়েছে কিনা, আজকে সমীরবাবু যেভাবে বলছিলেন, আমি তো বলতে পারি যে বামফ্রন্টের অনেক প্রকল্পই প্রায় টুকলি করে হচ্ছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সরকারের সময় হয়ে যাচ্ছে। আপনি এই সবুজ সাথী থেকে, কন্যাশ্রী থেকে শুরু করে বিধবা ভাতা, তারপরে হচ্ছে বার্ধক্য ভাতা, তপশিলীদের ভাতা, এ কোনটা টুকলি নয়? আমি স্কেল আপ স্কেল ডাউন করতে পারেন, টুকলি সবই বলতে। এবার আপনারা হচ্ছে যে সব সফলভাবে যদি রাজনীতি করেন করবেন। আমার কথা হচ্ছে এবার পরিযায়ী শ্রমিকদের নিয়েও যে রাজনীতিটা হচ্ছে সেটা কেন্দ্র এবং রাজ্যের বিশুদ্ধ রাজনীতি এবং ভোট রাজনীতি। পরিযায়ী শ্রমিকদের নিয়ে যদি কেন্দ্রের সরকারের মাথা ব্যথা থাকতো, তাহলে লকডাউন ঘোষণা করার পর তাদের নিয়ে যে ছেলে খেলাটা হয়েছে, তাদের নিজের রাজ্যে বাড়ি ফেরানোর জন্যে, তার জন্য তাদেরকে মাঝ পর্বে লকডাউনে ফেরত পাঠানো হয়েছে যখন সংক্রমণ ঊর্ধ্বগতিতে গেছে, এবং ট্রেনে চাপিয়ে দিয়ে আমার দায়িত্ব শেষ কেন্দ্র বলছেন। এরপরের মুশকিলটা হচ্ছে রাজ্য, তারা কেন্দ্রকে দায়ী করতে যতটা কিন, দে আর ইন্টারেস্টেড, তারা কিন্তু যখন শ্রমিক রাজ্যে পৌঁছাচ্ছে তখন হচ্ছে যে তাদেরকে কোয়ারেন্টাইন করা, তাদেরকে তাদের সংখ্যা রাখা, তাদের চিকিৎসা, এর কোনোটাই করছেন না। এবার ডেটার প্রশ্ন যদি বলেন কোন ডেটা নন অ্যাভেলেবল, ট্রেনে করে কজন মানুষ পশ্চিমবঙ্গে এসছেন, বাসে করে কজন এসছেন, ডেটা কেন্দ্রের কাছে নেই? নিশ্চয়ই আছে। যদি সদিচ্ছা থাকতো, রাজনীতি না করে, তাহলে তারা ঘোষণা করতে পারতেন। আর রাজ্যের কাছে এই ডেটা থাকা উচিত, যদি না থাকে এটা ব্যর্থতা, যে তাহলে তাদের পাঠানো উচিত ছিল দ্রুত। আমি বলছি যেখানে দাঁড়িয়ে আমাদের এই প্রান্তিক পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রের একটা প্রকল্প তারা পেতে পারে। আসলে রাজ্যও চাইছে এই রাজনীতিটা করছে, ওই যে বিজেপি দিচ্ছে না, আর বিজেপি এটাকে প্রমাণ করতে চাইছে ওরা লিস্ট পাঠাচ্ছে না বলে আমি দিচ্ছি না, আর মাঝখানে মাঠটা খাচ্ছে এই রাজায় লড়াইয়ের মধ্যে দিয়ে সাধারণ পরিযায়ী মানুষ। এটাই হচ্ছে যে আমাদের দুর্ভাগ্যের বিষয়, এবং পশ্চিমবঙ্গ এবং গোটা দেশেরও। আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেই দিলেন পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে আসবো, কিন্তু আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এই মুহূর্তে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে প্রচুর মন্তব্য আসছে। সোমা দাস তিনি লিখছেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে চূড়ান্ত রাজনীতি করছে কেন্দ্র, আমাদের রাজ্যের শ্রমিকরা কি দোষ করলো। সাগ্নিক বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন, কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করে রাজ্যকেই বঞ্চিত করছে তৃণমূল সরকার। প্রীতম ঘোষ লিখছেন, এই কি সংঘাতের সময়, এই কঠিন সময়ও সবকিছু ভুলে নেতারা মানুষের পাশে দাঁড়াতে পারছেন না। অঞ্জন ভৌমিক লিখছেন, মোদী সরকার সবসময় বাংলাকে বঞ্চনা করে এসেছে। অবিনাশ রায়চৌধুরী লিখছেন, কেন্দ্র রাজ্যকে টাকা দিলেও সেটা ঠিকমতো খরচ হওয়ার গ্যারান্টি কোথায়, বিশেষ করে জেলায় জেলায় যা দেখছি তাতে উদ্বেগই যাচ্ছে। নিশানাথ ভট্টাচার্য লিখছেন, ভোটের আগে হেভিওয়েট নেতা নেত্রীরাই খেলা জমিয়ে দিচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের কথা পার্থবাবু বলছিলেন, পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ নিঃসন্দেহে আমাদের রাজ্যেও ফিরে এসেছিলেন, কিন্তু এই মুহূর্তে তারা ফেরত যেতে চাইছেন, একটা বড় অংশ ফেরত যেতে শুরুও করে দিয়েছেন। কিন্তু তাদের যুক্তি কি বলছেন তারা? মজুরির তফাৎটাই কি একমাত্র যুক্তি? আর্থিক কারণেই পরিযায়ী শ্রমিকদের একটা অংশ তারা রাজ্য থেকে আবার যে রাজ্যে কাজ করতেন, যে রাজ্য থেকে ফিরে এসেছিলেন, সেই রাজ্যে ফিরে যেতে চাইছেন, এমনকি একটা অংশ ফিরে যেতে শুরুও করেছেন। দেখুন,
লকডাউন কেড়েছিল কাজ, প্রাণে বাঁচতে ভিন রাজ্য থেকে ওরা ফিরেছিলেন ঘরে। কিন্তু করোনা সংক্রমণ বাড়তে থাকলেও ওরা এখন ফিরতে চাইছেন ভিন রাজ্যে। যদি তোমরা এখানে কাজ না পাও তাহলে আবার কি তোমরা যেতে হবে, বাইরে যাবে? বাধ্য যেতে হবে। 100 দিনের জব কার্ড বা রেশন কিছুই না মেলায় জেলায় জেলায় ক্ষোভ আছড়ে পড়েছে পরিযায়ী শ্রমিকদের। যে বোম্বাই যদি না যাই তো আমরা খেতে পাবো না, আর ওখান থেকে যে 2 টাকা দেয় সেই 2 টাকায় আমরা সংসারটা চালাই। কোনো খাবার নাই, এখানে কোনো কাজ নেই, কি করে আমাদের চলে আপনারা বলুন তো। বহরমপুরের বাসিন্দা মানবারে বিবির স্বামী আব্দুল হাসিফ মুম্বাইয়ে পুরনো বই কাগজ কেনা বেচা করতেন। নিজের খরচের পর প্রতি মাসে 4-5 হাজার টাকা পাঠাতেন বাড়িতে, কিন্তু রাজ্যে ফেরার পর থেকে সম্পূর্ণ বসে। এখানে বলতে বসে আছি, ঘরে কাজ কাম নাই, কি করব? সরকারের কোনো অনুদানও পাই না, আমরা ফিরে যেতে হবে, চেষ্টা করছি। ট্রেন চলে যেতে হয়তো ফিরে যেতে চেষ্টা করবো। মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন বহরমপুরের নাজিব শেখ। মাসে 16 থেকে 17 হাজার টাকা রোজগার হতো, কিন্তু বাড়িতে ফেরার পর থেকে কাজ নেই, তাই আর রাজ্যে থাকতে চাইছেন না। আমাদেরকে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, ফিরে যেতেই হবে আমাদেরকে। আমাদের ট্রেনের ব্যবস্থা চাই। এখানে কোনো কাজ নাই, কেউ একদিনও বলছে না কাজের জন্য আমরা ধরে বেড়াচ্ছি, আমাদেরকে কেউ কাজে নিচ্ছে না। কেউ ফিরে যেতে চাইছেন, আবার কারোর ক্ষোভ আছড়ে পড়ছে প্রশাসনের ওপর। সোমবার সকালে মুর্শিদাবাদের রেজিনগরের দাঁতপুর পঞ্চায়েতে ভাঙচুর চালান পরিযায়ী শ্রমিকরা। আমাদের ব্লকে যাওয়া হয়েছিল, কিছু ব্লকে গেছিল, ওখানে গিয়ে বলছি অঞ্চল থেকে একটা নিয়ে আসো, ফর্ম নিয়ে আসো। আমাদের এই অঞ্চলে কোনো ফর্মই দেওয়া হয়নি। বিভিন্ন দিকে খোঁজ খবর নিয়ে আমরা শুনতে পেলাম কোনো সংস্থা বা এনজিও থেকে হয়তো কিছু চাল ডাল দেওয়া হয়েছে। কিছু লোক উস্কানিমূলক বিরোধীরা কি করে দিয়ে ওদেরকে একটা হইচই বা অনেক আমাদের প্রধানের ঘরের চেয়ার বা কিছু আমাদের ওখানে গাছের স্কিমের বোর্ড ফোর্ড হেনাতেন অনেক ভাঙচুর করা হয়েছে। পরিযায়ী বিক্ষোভের আঁচ পড়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া 1 নম্বর বিডিও অফিসেও। কোনো কিছুই পাচ্ছি না পঞ্চায়েত থেকে, কোনো বা পঞ্চায়েতেরও সুবিধা 100 দিনের কাজ বা খাদ্য কোনো আমাদেরকে সাহায্য করছে না। কেরলের একটি চিপস কারখানায় কাজ করতেন কাটোয়ার শ্রীখণ্ড গ্রামের বাসিন্দা সাহাম্মদ শেখ। মাসে 16 হাজার টাকা বেতন পেতেন। বাড়ি ফেরার পর থেকে রোজগার সম্পূর্ণ বন্ধ, তাই পেট চালাতে গেলে ভিন রাজ্যে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, বলছেন তার স্ত্রী। আমার স্বামী কেরালা থেকে বাড়িতে কোনো কাজ পাচ্ছে না, আমি আবার বলেছি যে আবার কেরালা চলে যাবে। কেন কেরালা যাবে? সংসার চলছে না। লকডাউনের সময় চেন্নাই থেকে পুরুলিয়া 2 নম্বর ব্লকের দুমদুমি গ্রামে ফেরেন 30 জন পরিযায়ী শ্রমিক। কম বেশি মাসে 20 হাজার টাকা রোজগার করতেন প্রত্যেকেই, কিন্তু ঘরে ফেরার পর থেকেই আয় নেই, তাই করোনা সংক্রমণের মধ্যে ফিরে যেতে চাইছেন চেন্নাইয়ে। আমাদেরকে তো বলে দিদি যে কাজ দিব, কই দিছে কাজ? আমার যদি কাজ দেয় তাহলে তো আমরা এখানে নিজের জায়গায় থাকবো, মায়ের ছেলে নিয়ে থাকবো, তাহলে কি আমরা মায়ের ছেলে ছাড়িয়ে বিদেশ যাবো খাটতে? কাজ না পেয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকেও অনেক পরিযায়ী শ্রমিক ফিরে যাচ্ছেন দিল্লি, বিহার, তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্যে। घर में खाने का नहीं है, फिर कोटा से अनाज उनाज नहीं मिल रहा है, बहुत कुछ परेशानी है। बंगाल में नहीं रहेंगे, चले जाएंगे बिहार में। পরিযায়ী শ্রমিকদের একাংশের ফিরে যাওয়ার কথা স্বীকারও করে নিচ্ছেন খোদ পঞ্চায়েত মন্ত্রী। একটা অংশ সেটাও ওই ডেবরা মেদিনীপুর পশ্চিমের একটু অংশ আছে, তারা সব সোনার উপর এইসব হাতের কাজ করে, খুব হাইটেক কাজ করে। তাদের মালিকরা যখন কাজে ডেকে নিচ্ছে তখন তারা চলে যাচ্ছে। সেই সংখ্যাটা বিরাট নয়, তারা অবশ্যই চলে যাবে ওখানে বেশি পয়সা হবে বলে। ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের জন্য প্রচেষ্টা প্রকল্পে 1000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু অনেক পরিযায়ী শ্রমিকেরই প্রশ্ন, তাতে কি আর পেট চলে? ঘরে কাজ পেলে কে আর পরিজনদের ফেলে বাইরে যেতে চায়? এবিপি আনন্দ। আমি খুব দ্রুত আমার 3 অতিথিদের কাছে আসবো। সমীর চক্রবর্তীর কাছে প্রথমে যাব। সমীর, আপনি দেখলেন এরকম প্রচুর কেস স্টাডি, একেবারে ডেটাবেস আমরা তৈরি করছি। ধরুন মুম্বাইতে রাজমিস্ত্রির কাজ করেন বহরমপুরের নাজিব শেখ, মাসে 16 থেকে 17 হাজার টাকা রোজগার ছিল। কেরলে চিপস কারখানায় কাজ করতেন কাটোয়ার শাহাবুদ্দিন শেখ, 16 হাজার টাকা মাসিক রোজগার। এদের এই মুহূর্তে রাজ্যে থাকতে কোনো অসুবিধে নেই, কিন্তু তাদের বক্তব্য মজুরি কম, সেটা ফ্যাক্ট, সুব্রত মুখার্জিও স্বীকার করে নিলেন। এবং প্রতিষ্ঠা প্রকল্প 1000 টাকা নিঃসন্দেহে বেঁচে থাকার জন্য সেই মুহূর্তে দেয়া হয়েছিল, কিন্তু ধরুন পুরো 100 দিনের কাজও যিনি করবেন তিনি বছরে 20,000 টাকা পাবেন। এরা মাসেই প্রায় 20,000 টাকার কাছাকাছি রোজগার করেন। এদের ফিরে যাওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। সমীরবাবু, আপনার সময় শুরু এখন। সুমনবাবু, এই জায়গাটায় আপনাকে আমি বলি যে সেটা হচ্ছে ওই যে গরিব কল্যাণ রোজগার অভিযান, 50,000 কোটি টাকা প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, তার তো সবচেয়ে বেশি টাকাটা দিয়েছেন উত্তরপ্রদেশে। পশ্চিমবাংলা তো 1 পয়সাও পাইনি। এটা তো হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের জন্য। আমি আজকের আনন্দবাজার পত্রিকার ক্লিপিংটা আপনাকে দেখাচ্ছি। এইখানটা দেখুন,
খিদের চেয়ে করোনা ভালো। গোরক্ষপুর, আনন্দবাজার পত্রিকা আজকে 7 নম্বর পাতা, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, 7 নম্বর পাতা। তারা বলছেন খিদের চেয়ে করোনা ভালো। গোরক্ষপুর, যেটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্র, সেখানকার পরিযায়ী শ্রমিকরা বলছেন তারা দলে দলে উত্তরপ্রদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তাহলে আমার প্রশ্ন, এই যে গরিব কল্যাণ রোজগার অভিযানে কয়েক হাজার কোটি টাকা, 50,000 কোটি টাকার মধ্যে উত্তরপ্রদেশের 32টা জেলায় ঢুকেছে, তাহলে কি করেছেন যোগী আদিত্যনাথ সেই টাকা নিয়ে? এর উত্তর কেন্দ্রীয় সরকারকেও দিতে হবে, বিজেপিকেও এর উত্তর দিতে হবে। তার কারণ পশ্চিমবাংলায় তো গরিব রোজগার কেন্দ্রের কোনোটা কল্যাণের কোনো টাকা আসেনি। বেশ বেশ, সেই বিজেপির উত্তর নেব। সায়ন্তনবাবু, আপনার সময় শুরু। একেবারে স্পষ্ট যে উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্য, যারা কেন্দ্রের সাহায্যও পেয়েছিল, তাদের ছবিটাও একই রকম। সায়ন্তনবাবু, সময় শুরু এখন। দেখুন, উত্তরপ্রদেশে গোরখপুরের যারা কাজ করেন তারা হয়তো নয়ডায় যাচ্ছেন, কিংবা বেনারসে যে কাজ করেন সে হয়তো এলাহাবাদ যাচ্ছেন, মুম্বাইও যাচ্ছে, চিন্তা করবেন না, মুম্বাইও যাচ্ছে, গুজরাটও যাচ্ছে, দিল্লিও যাচ্ছে। পশ্চিমবঙ্গে কেউ আসছে না। পশ্চিমবঙ্গের আমরা যে সার্ভে করেছি, 45 লক্ষ শ্রমিক বাইরে কাজ করেন, তার মধ্যে প্রায় 20 লক্ষ হচ্ছেন গয়নার কাজ করেন, স্বর্ণশিল্পী তারা। এই 20 লক্ষ স্বর্ণশিল্পী, 20 লক্ষ মানুষ, 20 লক্ষ স্বর্ণশিল্পী বা 45 লক্ষ শ্রমিক, তারা তো এখানে কাজ কর্ম কিছু নেই, কখনো ছিল না। পশ্চিমবঙ্গে একটি কারখানা করতে পেরেছে গত 9 বছরে মমতা ব্যানার্জির সরকার, আমাকে সমীর চক্রবর্তী বলে দিন। একটি কারখানা। কথা বলবেন না। ডানলপ বন্ধ করে দিয়েছেন, এশিয়ান পেন্টস বন্ধ করে দিয়েছেন, এখান থেকে যেসব বন্ধ করে দিয়েছেন, একটির পরে হিন্দ মোটর অ্যাম্বাসেডর গাড়ি তৈরি করতে বন্ধ করে দিয়েছেন। কোনগুলো বন্ধ করে দিয়েছেন তার লিস্ট বলে দেবো। তৈরি করতে পেরেছেন একটা, বলে দিন। কিন্তু সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার যদি সারাক্ষণ তালিকায় বামেদের কথাও আসবে। আমি পার্থবাবুর কাছে যাব। পার্থবাবু, এখন আজকের দিনে বামপন্থীরা দাঁড়িয়ে কথায় কথায় আপনারা কেরলের উদাহরণ দেন, সঠিকভাবেই দেন, কিন্তু এই রাজ্য তো বামপন্থীরা 34 বছর শাসন করেছে, তবু বাংলাকে বামফ্রন্ট কেরলের আশেপাশে নিয়ে যেতে পারেনি। আপনি যদি শুধু এই পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে মজুরির অঙ্ক দেখেন, কেরলে 700 থেকে 900 টাকা প্রতিদিন মজুরি পাওয়া যায়, বাংলার শ্রমিকরা বলছেন, সেখানে বাংলায় 200 থেকে 400, বড় জোর 500। এই তফাৎটা কিন্তু রয়েই গেছে। পার্থবাবু, আপনার সময় শুরু এখন। দেখুন, 2004 সাল থেকে 2011 সাল পর্যন্ত যদি ছোট এবং মাঝারি শিল্পে কর্মসংস্থানের ডেটা আপনারা দেখেন কেন্দ্রীয় সরকারের, সেটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছিল প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এই যে শিল্প বিশিল্পায়নের কথা হচ্ছে, ডিস্ট্রাকশন অফ ইন্ডাস্ট্রি, চোখের সামনে দাঁড়িয়ে একটা হয়ে যাওয়া শিল্প সিঙ্গুরে যেটা ছিল, সেটাকে রাজনৈতিক কারণে সেটাকে যেভাবে শেষ করা হলো, প্রায় সব বিরোধীরা মিলে, সায়ন্তনবাবু এখানে বলছিলেন, তারাও হচ্ছে যে সিঙ্গুরের বিরুদ্ধে গেছেন। ফলে এই যে একটা বড় শিল্প যদি না আসে, তাহলে তার সাথে ছোট এবং মাঝারি শিল্প জন্ম নেয় না। আর শিল্প জন্ম না নিলে, পরিষেবা যদি না থাকে, তাহলে উন্নত আয় হয় না। উন্নত আয় যদি না থাকে, কৃষি নির্ভর পথে কখনো কোনো রাজ্য বেঁচে থাকতে পারে না। সেই কারণের জন্যই পরিযায়ীরা আজকে ভিন রাজ্যে যাচ্ছে, এটা বুঝতে হবে। আর আমার রাজ্যে বড় শিল্প কেন গত 8-9 বছরও হলো না, তার একটা উত্তর খুব পরিষ্কার, যে রাজ্যের ভুল জমি নীতি এবং আরেকটা হচ্ছে সিন্ডিকেট রাজ। এই যে পরিমাণ সিন্ডিকেট রাজ হয়েছে, তাতে কোনো শিল্পপতি সকালের প্লেনে দমদমে নামলে সন্ধ্যের প্লেনে ফিরে চলে যান, ওরে বাবা বলে এই ভোজে। শিল্প সম্মেলন হয়েছে কিন্তু কোনো শিল্প আসেনি, এবং আসলে এই মাইগ্রেশন অফ লেবার, তারই ফলশ্রুতি আজকের পরিযায়ীরা বাইরে যাচ্ছে, শুকিয়ে যাওয়া এই রাজ্য থেকে পরিত্রাণ পেতে। অনেক অনেক ধন্যবাদ পার্থবাবু। কিন্তু এই যে পরিযায়ী শ্রমিকদের স্রোত যেটা রাজ্যের বাইরে চলে যাচ্ছে, এই স্রোত 2011 থেকে শুরু হয়নি, এই স্রোত কিন্তু শুরু হয়েছে বামফ্রন্ট আমলেও। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। এখন সময় আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এএনআইকে একটি একান্ত সাক্ষাৎকার দেন। বারবার রাজধর্মের কথা বলে তিনি বলেন যে কেন্দ্র সরকার সার্বিকভাবে কোনো সংকীর্ণ রাজনীতির গণ্ডির মধ্যে না ঢুকে তারা দিল্লি সরকারের পাশে আছে এই কোভিড সিচুয়েশনে। দিল্লিতে কোভিড সত্যি সত্যি খুব খারাপ চেহারা নিয়েছে, কোনো সন্দেহ নেই। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 2623 জনের, এবং কনফার্ম কেসেস কোভিডে 83,077 জনের। এখন আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্র এই কেজরিওয়াল সরকারের কোভিড মোকাবিলা এবং কেন্দ্র সরকারের কেজরিওয়াল সরকারের পাশে দাঁড়ানোর। রাজধর্ম নাকি রাজনৈতিক কৌশল, বলবে সময়। আপাতত আপনারা দেখুন
কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन। बाबा रे जो डर गया समझो मर गया। কেস দেবেন না প্লিজ। আজকে যে হাজার হাজার মানুষ যারা বিশেষ করে গণপরিবহনের ভরসায় রাস্তায় নামেন, তাদের গোটা দিন ভুগতে হয়েছে। আমাদের পরবর্তী প্রতিবেদন সেই নিয়ে। তার কারণ, বাস নামলো না কেন? সেইখানে আমরা যদি একেবারে তথ্য দেখে নিই, রাজ্যের সীমিত আর্থিক ক্ষমতায় রাজ্য ঘোষণা করে যে ৬,০০০ বেসরকারি বাসকে মাসে ১৫,০০০ টাকা করে ৩ মাস রাজ্য অনুদান দেবে। তাতে রাজ্যের খরচ হবে ২৭ কোটি টাকা। বাস মালিকদের উল্টো দিকে স্পষ্ট বক্তব্য যে বাস নামালে দিনে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত খরচ হয়, সেখানে ৫০০ টাকা নিয়ে তাদের কোনো লাভ হবে না। এবং এই অঙ্কের ভিত্তিতে জয়েন্ট কাউন্সিল ফর বাস সিন্ডিকেট তারা আজ থেকে রাস্তায় বাস না নামানোর সিদ্ধান্ত নিয়েছিল। বেঙ্গল বাস সিন্ডিকেট এবং অল বেঙ্গল মিনি বাস সমন্বয় সমিতি এবং মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশন তারাও জানিয়ে দিয়েছিল যে সদস্যদের তারা বাস নামাতে বাধ্য করবে না, তারা তাদের যা মনে হয় তারা সেটাই করবেন। এর ফল ভুগতে হলো সাধারণ মানুষকে। এই সরকার আর বেসরকারি বাস অপারেটর এবং মালিকদের সংগঠনের মধ্যে যে টানাপোড়েন, তার জন্য আজকে হাজার হাজার মানুষ রাস্তায় ভোগান্তির শিকার হলেন। এই মুহূর্তে প্রশাসনিক সূত্রের খবর যে নবান্ন কঠোর মনোভাব নিচ্ছে এবং তারা বলছে যে কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না সরকার। যারা রাস্তায় বাস নামাবেন না, প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি আবার বলছি, এই তথ্যগুলো হয়তো যাদের ভোগান্তি হলো তাদের ভোগান্তি কম করতে পারবে না, কিন্তু আমরা এইটুকু আশা করব যে এখন এই কঠিন সময়ে সাধারণ মানুষ যারা ওই জীবন আর জীবিকার টানাপোড়েনে কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন, তাদের অন্তত গণপরিবহনের ন্যূনতম সুবিধেটা পাওয়া উচিত এবং সেই সুবিধে যোগানো রাষ্ট্রের কর্তব্য। দেখুন, আজকে বাসের ক্রাইসিসটা খুব বেশি। বেসরকারি বাস তো একদমই নেই, বাসই নেই, যে কটা বাস আছে খুব ভিড়। বলে তো দিয়ে খালাস হলে চলবে না, গাড়ি সচলাচল দিতে হবে। বন্ধ করে দিক কলকাতাকে, এটা ভালো হবে। একে লকডাউনের জেরে বন্ধ রয়েছে ট্রেন। কাজকর্মে যাওয়ার জন্য হাজার হাজার মানুষের ভরসা যখন বাসে, তখন ভাড়া জটে সপ্তাহের প্রথম কাজের দিনই কলকাতার রাস্তা থেকে উধাও হয়ে গিয়েছে বেসরকারি বাস। আর যে কয়েকটি বাস চলছে তাতে ওঠার জো নেই। বাস অ্যাভেলেবল নেই। আধ ঘন্টা আমি 9:30 থেকে 10:10 হয়ে গেল দাঁড়িয়েছি, কোনো বাস নেই। এবার বাস যাচ্ছে, টোটালি গেট বন্ধ। এরকম যদি দাঁড়িয়ে থাকতে হয়, মানুষ তো হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে না। বেলা বাড়তেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় এদিন, ফলে ভোগান্তিও বাড়তে থাকে পাল্লা দিয়ে। টবিন রোড থেকে এয়ারপোর্ট, উল্টোডাঙ্গা স্টেশন থেকে নাকতলা, সকাল থেকে অফিস যাত্রীদের লম্বা লাইন, অমিল বাস, মিনি বাস। রাজ্য সরকারের মাসিক 15,000 টাকার ভর্তুকিতে খুশি না হয়ে সোমবার থেকে রাস্তায় বাস না নামানোর সিদ্ধান্ত নেয় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। বাস মালিক সংগঠনগুলির দেওয়া হিসেব অনুযায়ী 3,500 বাসের মধ্যে সোমবার রাস্তায় কোনো বাস নামায়নি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। বেঙ্গল বাস সিন্ডিকেটের 800টি বাস থাকলেও এদিন রাস্তায় নেমেছে মাত্র 500টি। 1,200টি বাসের মধ্যে মাত্র 550 বাস নামিয়েছে পশ্চিমবঙ্গ বাস মিনিবাস অপারেটর্স অ্যাসোসিয়েশন। মিনিবাস কোঅর্ডিনেশন কমিটির অধীনে 500টি বাস থাকলেও সোমবার রাস্তায় চলেছে মাত্র 100টি। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 6,000 বেসরকারি বাসের মধ্যে সোমবার কলকাতায় চলেছে 1,100-র কিছু বেশি বাস।
এই পরিস্থিতিতে রাজ্য পরিবহন দপ্তর সূত্রে খবর, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এনবিএসটিসির 100 কোটিটি বাস ধাপে ধাপে কলকাতায় নামানো হবে। কিন্তু তাতে আবার উত্তরবঙ্গের সমস্যা তৈরি হবে না তো, উঠছে সেই প্রশ্ন। बस बहुत कम है, अभी बस भी कम है, 3-4 बस ही है पूरा दिन में, ठीक है। और उसमें भी भाड़ा भी ज़्यादा ले रहा है, डबल भाड़ा। 3 आदमी का 400 रुपये लिया है, जो 50 रुपये का भाड़ा है 60 रुपये करके। এদিকে নবান্ন শীর্ষ মহল সূত্রে খবর, বাস সংগঠনগুলির বাস না নামানোর সিদ্ধান্ত নিয়ে কঠোর মনোভাব নিচ্ছে নবান্ন। নবান্নের শীর্ষ মহল সূত্রে খবর, কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না সরকার, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবিপি আনন্দ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় কোভিড আক্রান্ত হয়েছেন 624 জন। আবার বলছি, সর্বোচ্চ পশ্চিমবঙ্গের হিসেবে 624 জন গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন এবং গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 14 জনে। এবার বাসের কথা যখন উঠলই, তখন মেট্রোর কথা বলতেই হবে। মেট্রো এবং লোকাল ট্রেন বন্ধ আছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন যে রেল মন্ত্রকের বিশেষ অনুমতি ছাড়া 12ই আগস্ট পর্যন্ত সাধারণের জন্য মেট্রো রেল চলবে না। রাজ্যের তরফে মেট্রোকে সামাজিক সুরক্ষা বিধি মেনে যদি মেট্রো চালানো যায় সে অনুরোধ করা হয়। মেট্রো কর্তৃপক্ষ জানান যে সাধারণভাবে এই সামাজিক সুরক্ষা বিধি মেনে পাবলিকের জন্য, সাধারণ জনসাধারণের জন্য মেট্রো চালানো সম্ভব নয়, তবে আপৎকালীন পরিষেবা যারা দিচ্ছেন তাদের জন্য মেট্রো রেল চলবে। আবার বলছি, মুম্বাইয়ের মতো জরুরি পরিষেবা যারা দিচ্ছেন, জরুরি পরিষেবা আপৎকালীন পরিষেবার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য সীমিত পরিষেবা চালু করতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। দেখুন, আপাতত চালু হচ্ছে না মেট্রোর যাত্রী পরিষেবা। রেল মন্ত্রকের বিশেষ অনুমতি ছাড়া সাধারণের জন্য মেট্রো চলবে না 12ই আগস্ট পর্যন্ত, জানালো মেট্রো কর্তৃপক্ষ। সোমবার নবান্নে মেট্রো ও রাজ্য সরকারের বৈঠকের পর আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বলেছি সবার জন্যই করতে, কিন্তু ওরা বলেছে এই মুহূর্তে তারা সবার জন্য করতে পারবে না, তারা লিমিটেড সার্ভিসিং তারা চালু করবে, লিমিটেড। এর আগে যত আসন তত যাত্রী এই ফর্মুলায় 1 জুলাই থেকে মেট্রো চালু হলে আপত্তি নেই বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মেট্রোর সাথে আমরা কথা বলছি, কলকাতা মেট্রো স্যানিটাইজেশন করে যতগুলো সিট ঠিক ততগুলো যদি তারা টিকিট কেটে অ্যালাউ করে তাহলে কিন্তু মেট্রো চলতে পারে। 1 জুলাই থেকে যদি ওরা চালাতে চায় সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, যেন মাখামাখি না হয়, স্প্রেড না হয়, যতগুলো সিট ঠিক ততগুলোই বসবার জন্য অ্যালাউ করা হবে। সেই মর্মে এদিন নবান্নে দুপক্ষের বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে মেট্রোর তরফে রাজ্যকে জানানো হয় তাদের পক্ষে এখনই সামাজিক দূরত্ব বিধি মেনে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু করা সম্ভব নয়। কারণ হিসাবে পর্যাপ্ত আরপিএফ এবং মেট্রো কর্মীর অভাবের কথা বলা হয়। মেট্রো সূত্রে খবর, সামাজিক সুরক্ষা বিধি মেনে চলতে গেলে মেট্রোর প্রতিটি গেটে একজন করে আরপিএফ কর্মী প্রয়োজন। সেক্ষেত্রে একবার স্টেশনে একটি মেট্রো ঢুকলে নিরাপত্তারক্ষী প্রয়োজন হবে 32 জন। আর স্টেশনের বাইরেই যদি যাত্রীদের আটকানোর ব্যবস্থা করা হয় তাহলে সেখানে অযথা ভিড় হয়ে যাবে। 12ই আগস্ট পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার সার্ভিস ট্রেন, তাতে মেট্রো ইনক্লুডেড, বন্ধ থাকবে সার্ভিস। এবং আমরা পরবর্তী সার্ভিস চালু করতে পারবো যখন আমরা মিনিস্ট্রি অফ রেলওয়েজ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের কাছ থেকে আমরা নির্দেশ পাবো। সূত্রের খবর, এরপর রাজ্যের তরফে মুখ্য সচিব ফের মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। মুম্বাইয়ের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য সীমিত পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়। রাজ্যের সেই প্রস্তাব মেনে নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তারা আমাদের কাছে যেটা বলছেন যে আমরা এসেন্সিয়াল সার্ভিসে যারা আছে তাদেরটা এখন বহন করব, সেই যাত্রীদের যারা ধরুন হয়তো গভর্নমেন্ট অফিসে কাজ করে বা কোনো অফিস খোলা আছে সেখানে এসেন্সিয়াল সার্ভিস করে, বা পুলিশের লোক হলো বা হেলথ স্টাফ হলো, এই টাইপের আর কি, মানে এসেন্সিয়াল সার্ভিসের সাথে যারা যুক্ত। চিফ সেক্রেটারি নিজেও রেল বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলবেন। আমরা চাইছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করতে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। ফুল সার্ভিস হয়তো দেওয়া সম্ভব হবে না, তার কারণ আমাদের কিছু এখন লিমিটেশন থাকবে, যেমন রেক মেনটেন্যান্স বলুন বা ম্যান পাওয়ার বলুন। তো আমরা যতক্ষণ না নির্দেশ পাবো আমাদের রেল মন্ত্রণালয় থেকে, তার আগে কিন্তু আমরা কোনো রকম এখান থেকে মেট্রো থেকে কিছু করতে পারবো না। সমস্ত ওখান থেকে নির্দেশ পাওয়ার পরে আমরা তারপরে রাজ্য সরকারের সঙ্গে একসঙ্গে বসে সমস্ত ঠিক করব। ইতিমধ্যে শুধু মেট্রো কর্মীদের নিয়ে চলতে শুরু করেছে স্টাফ স্পেশাল মেট্রো রেল। আশাবুল হোসেন ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।